বড় ভাইয়ের কথা মতো জিদান কলেজ থেকে রশ্মি, রাহা আর কামিনীকে বাড়ি নিয়ে পৌঁছেছে। সামি রাফের স্কুল ছুটি হতে দেরি, তাই ওদের সাদমান খান নয়তো আরমান খান কেউ নিয়ে আসবেন। এবার মরে গেলেও আর জিদান যেতে পারবে না কোথাও। তার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। বাড়ি, কলেজ, স্কুল, আরদ, ইট ভাটায় কেবল যাতায়াত করতে করতেই গাড়ি ব্রেক কষে জিদান বলে উঠল, শেষ। এবার আমায় বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। আর কোথাও যাচ্ছি না, একেবারে বিছানাকে ঝাপটে মেরে শুয়ে থাকবো। আফসোস এই দিনে কাতুকুতু খেলার জন্য একটা বউ নাই। বড় ভাইয়ের কথায় তিন বোন হেসে ওঠে। বাহিরে তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আজ সারাদিন বৃষ্টি ছিল। রশ্মি আর কামিলি কোনোরকম বাড়ির ভেতরে ঢুকে পড়লেও রাহা বজ্জাত আর ভেতরে ঢুকলো না। গাড়ি থেকে নেমেই খোলা বৃষ্টিময় আকাশে হাত মেলে দাঁড়ালো। মনে হয় শুধু বিহান ভাইয়ের কড়া আদেশেই কলেজ থেকে ভিজে বাড়ি ফিরেনি, নয়তো ওভাবেই ড্যাং ড্যাং করে ফিরত। চোখ বন্ধ করে দুই হাত মেলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাহা। গগন থেকে ঝরে পড়া ফোঁটা ফোঁটা বৃষ্টি ওর আদরে মুখটা স্পর্শ করে যাচ্ছে, একটু একটু করে ভিজিয়ে দিছে ওর ছোট্ট কায়া। রাহার ঠোঁট প্রসারিত করে মেলে দিয়ে একটু একটু ঘুরছে। সারা শরীর বৃষ্টি ছুঁয়ে দিতেই মেয়েটা লাফিয়ে উঠল। ওপর থেকে পড়া বৃষ্টির পানি তালুতে নিয়ে নাচানাচি করতে শুরু করলো। দোতলায় নিজের রুমে জানালা থেকে বিহান সে সবটাই দেখছে। এক হাতে ধোয়া ওঠা কফি আর এক হাত ট্রাউজারের পকেটে গোজা। ওভাবেই বুক টান টান করে দাঁড়িয়ে ভেবর নয়নে তাকিয়ে দেখছে রাহাকে। মেয়েটার আহ্লাদি তার বড্ড ভালো লাগে। সেই ভালো লাগা আবার বিরক্তিতে পরিণত হতেও সময় লাগে না। বিমুগ্ধ নয়নে অপলক দেখে চলছিল আহ্লাদি রাহার বৃষ্টি বিলাস। মাঝে মাঝে রাহার দিকে নজর রেখেই একবার দুবার কফির মগে আনমনে চুমুক দিয়ে যাচ্ছিল। বৃষ্টিতে জবজবে হয়ে গিয়েছে ও। এতটুক সময়ে একবারের জন্যেও বিহান নজর সরালো না ওর থেকে। বৃষ্টি ভেজা রাহাকে দেখে বুকে অদ্ভুত তোড়পাড় শুরু হলো। হৃৎপিণ্ডটা দিক দিক আওয়াজ শুরু করে দিল আচমকা। চোখে ঘোর লেগে যাচ্ছে নেশার মতো। তবুও দৃষ্টি সরালো না রাহার দিকে তাকিয়ে আনমনে বিহান বিড়বিড় করে বলল, একদিন আমি তোর বৃষ্টি হব মেয়ে, সেদিন এভাবেই তোকে গভীরভাবে ছুঁয়ে দিব, মিশে যাব তোর অঙ্গে, লেপ্টে থাকবো তোর ওই রক্তাভ অধরে, বিলীন হব তোর প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভিজছে সে, এখনো ওঠার নাম নেই। আর না তো বিহানের নিজের দৃষ্টি সরাচ্ছে ওই আহ্লাদি রাত থেকে। মেয়েটা আগাগোড়াই যেন আহ্লাদে মাখা। একটু ছুঁয়ে দিতেই যেন গলে গলে পড়ে। বিহানের অদরে নির্গদ্য হাসি ঝুলছে। বুকের ভেতরে সহস্র ঢেউ আছড়ে পড়লেও সে নির্বিকার তাকিয়ে আছে বৃষ্টি বিলাস রাহার পানে। মেয়েটা কি পাগল? এতটা অবুঝ কেন? কবে বড় হবে এই মেয়ে? এভাবে এই সাদা কাপড়ে বৃষ্টিতে কেন ভিজছে? বোকাটা কি বুঝতে পারছে না সাদা কাপড় ভিজে তার অঙ্গে লেপ্টে আছে? বৃষ্টির ফোঁটায় আগড়ে ধরা কাপড় তার অবয়বকে আরো প্রকট করে তুলেছে, অথচ তার যেন কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। বিহান অনুভব করছে নিজের বুকের ভেতরের কাল বৈশাখী ঝড় বইছে। চোখে মহাচ্ছন্নতা নেশার মতো উপচে পড়ছে। হিমেল হাওয়া গায়ে অদ্ভুত শিহরণ দিয়ে যাচ্ছে। বৃষ্টির স্নাত রাহার পানে তাকিয়ে গুনগুন করে উঠল বিহান। বাইরে ঠান্ডা আবহাওয়া বিদায়। সন্ধ্যার পর লেখাপড়া বাদ দিয়ে সব ভাই বোন আড্ডায় বসেছে। জিদান গলা উঁচু করে বলল, মা গরম গরম কিছু ভাজাভুজি করে দাও।
মুখ কেমন কুড়মুড় কুড়মুড় করছে। রাহা বলল, ভাইয়া কুড়মুড় কুড়মুড়টা কি? ওই তুই যেভাবে আমাদের সবার হাড্ডি চিবিয়ে খাস তেমন। নাক ফুলিয়ে বলল রাহা, ভাইয়া আমি মোটেও এমন নই। শান্তশিষ্ট ভদ্র কিউট কিউট একটা মেয়ে। হ্যাঁ বনু, শুধু কিউট, তা বাদে সবগুলি ভুল। মানে কি বলতে চাইছো তুমি ভাইয়া? ওই তো তুই যেটা বুঝলি সেটাই। রাহা আহ্লাদি গলায় চেঁচিয়ে উঠল, বড় মা তোমার ছোট ছেলে আমায় পচা কথা বলে। মাঝে থেকে কামিলি বিরক্ত সুরে বলল, তুই একটু তোর সব ড্রামা বন্ধ করবি রাহা? বিরক্তিকর, এত ড্রামা কিভাবে করিস? কামিলির চোখে মুখে স্পষ্ট বিদ্রোহ। বিষয়টা বুঝে রশ্মি বলে উঠল, কামিলি কেমন ধরনের কথা এসব? কিভাবে কথা বলতে হয় সেসব কি ভুলে গিয়েছিস? তিক্ত কণ্ঠে জবাব দেয় কামিলি, কিছু ভুলিনি আপু, আমাকে না বলে বরং ওকে বলো একটু ড্রামা আর ন্যাকামিটা কম করতে। রশ্মি গরম চোখে তাকালো কামিলির দিকে। তার আগে রাহা হাসি মুখে গদগদ সুরে বলল, আমার ড্রামা করতে ভালো লাগে তাই করি। তোমার মন চাইলে তুমিও করো। সারাক্ষণ জাদরেল বিহান ভাইয়ের মতো বই না নিয়ে বসে থেকে একটু ড্রামা সিরিজ দেখো, তাহলে আমার চেয়েও পাক্কা ড্রামাবাজ হয়ে যাবে। 100%। জিদান হেসে ওয়াজ করা সুরে বলল, জোরে কন ঠিক কিনা? জিদানের মুখ দেখে রশ্মি সহ সামি রাফিও হেসে উঠল। কামিলি রাগ দেখিয়ে সামি রাফিকে বলে উঠল, একদম হাসবি না, দাঁত ভেঙে ফেলবো। জিদান সোফায় আরাম করে বসে ওর ফোনে গান ছেড়ে দিয়ে নিজেও গাইতে শুরু করলো, জলে জলে জও ওলে এ। জিদান গানের সাথে তাল দিতে দিতে আর চোখে তাকায় কামিলির দিকে। এদিকে কামিলিও কটমট করে তাকিয়ে আছে ফাজিল লোকটার দিকে। সামির রাফিও গলার সুর ধরেছে। রশ্মি ঠোঁট চিপে হাসছে। রাহা বলল, ভাইয়া এমন নিরামিষ গান না, একটু জাকানাকা ঝিঙ্কু নাকুর গান দাও। কোনটা দিব বনু? মশা বেন বেন করে। মশা বেন বেন করে এটা। জিদান ঠোঁট চেপে হেসে আর চোখে তাকায় ক্ষিপ্ত কামিলির দিকে। আরে বেচারা শুধু ফুলছেই। আরে না ভাইয়া, একটু সমলঙ্ক গান দাও যেটা শুনলে শরীরে হিট আসবে এই সময়ে। সামি রাফি হৈ হৈ করে উঠল, হ্যাঁ ভাইয়া দাও ভাইয়া বলে তুলে নিল ড্রয়িং রুম। এই দুটো বিচ্ছু বাহিনীও হয়েছে রাহার অন্ধ ভক্ত। একেবারে নিজের দলে নিয়ে নিয়েছে, যেন রাহা তাদের মহারানী আর ওরা তার প্রজা। পাজিটা একটা কথা বলল কি, ওরা এর জয় জয়কার শুরু করে দিলবে। জিদান নড়েচড়ে বসলো। সমলক্ষ গান দিলে আমার পাছায় লাল বাতি জ্বলবে বনু। অভদ্র গান শোনা যাবে না এখন, কারণ উপরে ভদ্রলোক আছেন। জিদানের দৃষ্টি অনুসরণ করে সবাই সেদিকেই তাকালো। বিহান ভাই এই রুমে। রাহা তবুও নাছোড়বান্দা হয়ে একটা গান ছেড়ে দিল স্বল্প আওয়াজে। আনোয়ারা বেগম প্লেটে হাত এক গাদা পকোড়া নিয়ে এলো, সাথে ফুলকো বেগুনি। জিদান খুব পছন্দ করে এটা। এর সাথে গরম গরম নুডলস সবার জন্যে। চা তো লোকাল। এর বাসায় যে যখন পারছে 3 গিন্নিকে অর্ডার করে দিচ্ছে। বাড়িতে আবার এসেছে এক নবাব, সে আবার চা খাবে না, তার জন্যে আলাদা করে কফি বানাতে হয়। জিদান মাকে বলল, মা আমার মুখটা খুব করে তোমার হাতে মুগলাই মুগলাই করছে, কি করব বলো তো? আফসানা বেগম মেকি রাগ দেখিয়ে বললেন, সারাক্ষণ তোর মুখ খালি খাই খাই করে না? ওই রাক্ষসে মুখটার জোরে নিজেরটা নিজে বানিয়ে খেতে পারিস না, সারাক্ষণ অর্ডার করিস। খবরদার মা, আমাকে যা খুশি বলো, আমার ফুল চন্দন যুক্ত মুখকে নিয়ে কোনো কথা হবে না, রুচি চলে যাবে। কামিলি চিবিয়ে চিবিয়ে বলল, মুখ তো না ডাস্টবিন একটা। জিদান ওর মাথায় গাঁটটা মেরে বলল, কি বললি? ওই সেমরি কি কইলি তুই? আহ দেখেছো বড় মা,
তোমার পাজিটা কি করেছে? পিঠে দাও দুটো। আফসানা বেগম হাত বাড়িয়ে এগিয়ে আসতে জিদান গুটিয়ে গেল। মা, এই বয়সে এসে আমাকে আর মেরো না। বছর 2-1 পেরোতে দাও, তখন আমার বাচ্চা কাচ্চাকে মারতে পারবে। একটু না হয় সবুর করো। সবুরে মিয়া। হতচ্ছাড়া, কি বললি তুই? আফসানা বেগম এগিয়ে আসতে গেলে জাহানারা বেগম ডেকে ওঠেন। আহ ভাবি, থাক না। থাকবে মানে? ওই গোলাম বলে কি? ঠিকই তো বলছে ভাবি। আজ বাদে কাল বিয়ে দিলে তুই 3টা বাচ্চা কাচ্চা বাড়িতে হই হুল্লো করবে বলে নীলা বেগম আশকারা পেয়ে জিদান এবার বলে উঠল, হ্যাঁ ছোট মা, তুমি একটু বোঝাও তো বড়টাকে। বিয়ে দিয়ে আমার লাইন গার্ড ক্লিয়ার করতে। নীলা আর জাহানারা হাসছেন। আফসানা বেগম বললেন, আগে আমার মেয়েদের বিয়ে হবে, পরে তোদের। আমার মেয়েদের কেউ কিছু বললে আমি সহ্য করব না। পাগল নাকি তুমি? এই শাকচুন্নিদের বিয়ে হতে হতে আমার কবরে যাওয়ার সময় হয়ে যাবে। তখন আর বিয়ে করতে হবে না। না করলে না করবি। তুমি বিশ্বাস করো মা, খুব লক্ষ্মী বউ এনে দেব তোমাকে। তোমার মতো একটুও ঝগড়ুতে হবে না। তবে হ্যাঁ রে। আফসানা বেগম তেরে আসতে চাইলেই বাকি 2 যা মিলে ওনাকে আটকে নিলেন। নিজেকে ঝগড়ুটে বলাই মেজাজ চড়ে তিনি ছেলেকে বকতে শুরু করে দিয়েছেন। বাবা গো বাবা, জারুর বাড়ি থেকে বেঁচে গেলাম। রাহ এসে বলল, সত্যি ভাইয়া বিয়ে করবে নাকি? জিদান অসহায় সুরে বলল, বড়টা না করলে কি আমার পথ খালি হবে? বউ নিয়ে বাড়ি ফিরে বউ সমেত আমাকে ঝাড়ু পেটা করে বিদায় করবে। তাহলে বড়টাকেই ধরে বেঁধে বিয়ে করিয়ে দাও। রাহার কথা শুনে হুট করে কামিনী চটে গেল। তোকে এত কথা কে বলতে বলে? সারাক্ষণ ছাগলের মতো সাবলাস কেন? একটু চুপ থাকতে পারিস না? পাশ থেকে জিদার উত্তর দিল, আর তুই পাগলের মতো বিলাপ পারিস কেন? ওর পিছনে শাকচুন্নি ভালো হবে না জিদান ভাই। আমি আবার বড়মাকে ডাকবো। ডাক তোর বড়মাকে। ওই নানির জি কি করবে আমার? বড়মা, ও বড়মা, তোমার ছেলেকে দেখে যাও। আফসানা বেগম রান্নাঘর থেকে রুটির ডো বানাতে বানাতে বললেন, আমি যদি রান্নাঘর থেকে বেরিয়ে হয়েছি, ওই হারামির পিঠে খুন্তি ভাঙবো বলে দিলাম। রান্নাঘর থেকে নীলা বেগমও এসে মেয়েকে বকে গেলেন, সব কটা একসাথে হলে শুধু লেগে যাবে। সাল মোগলাই ডুবিয়ে রাহা আর জিদান চা খাচ্ছে, বাকিরা সস মিশিয়ে খাচ্ছে। রাহা সস মিশিয়ে মন মতো খেয়ে এবার চা দিয়ে ডুবিয়ে খাচ্ছে। ওরা 2 ভাই বোন এমন করে খাচ্ছে যেন অমিত। কামিনী নাক মুখ কুঁচকে বলল, দেখো আপু, গাবর গলি কিভাবে খাচ্ছে। মোগলাইয়ের সাথে চা কে খায়? হাপিত্তিস করে কিভাবে গিলছে। খাবারের কোনো লজিক নেই ওদের। জিদান চায়ে মোগলাই ডুবিয়ে মুখে পুরে উত্তর করল, ওই শাকচুন্নি তুই কি বুঝবি ডেমরি কোথাকার। খাবারের আবার লজিক কিসের রে পেতনি? সব ঘুরে ফিরে পেতে গিয়ে ওই গুই হবে। খাবারের সময় এমন কথা শুনে রাহা রশ্মিম কামিলি নাক ছিটকে তাকালো। বিরক্তিতে চেঁচিয়ে উঠল কামিলি, জিদান ভাই, তুমি একটা অসভ্য। জিদান মেয়েদের মতো বিদ্রূপের সুরে বলল, এ ঢং পাত খেপতে আইছে বাপ মারাইতে, জানি হেই আগে না। কামিনী রেগেমেগে হাতের মোগলাই ছুঁড়ে মারল। রশ্মিও বলতে লাগলো, খাবারের সময় আজেবাজে কথা কেন বলছো ভাইয়া? দেখছো সবাই খাচ্ছি, এর মাঝে তোমার ফাজলামো কথা না বললেই না হয়। হয়েছে হয়েছে, আমার ভুল হয়েছে। তোরা সব ভদ্র সুশীল লোক হাত গু
টাগু হয় না তোদের, মেনে নিলাম। সবাই কণ্ঠকাঠিন্যের রোগী। এক ফাঁকে রাহা বলল, আপু চলো না কিছু খেলি, এভাবে বসে থাকতে বোর লাগছে। কামিনী বলে উঠল, বোর লাগলে পড়তে বস গিয়ে, এ বয়সে খেলা কিসের। রাহা তাকালো, কামিনীর হাত তখনও ইংরেজি সাহিত্যের বই। তা দেখে রাহা চটপট বলল, দরকার নেই আমার এত শিক্ষিত হওয়ার। সরে ও সরেয়া ক খ এ বি জানলেই বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবো। এর বেশি শিক্ষিত হওয়ার কি দরকার? আমি তো আর তোমার মতো চাকরিজীবী হতে চাই না। আমি ভাই আমার প্রিয় মানুষ, বিয়ের পর জামাইয়ের ঘাড়ের ওপর বসে বসে খাবো আর আরাম করব। বিয়ে করে জামাই থাকতেও বাহিরে খেতে কাজ করে খেতে পারবো না। জিদান মাথা নিচু করে মাথা চুলকাতে বলল, হ্যাঁ সেটাই তো, জামাইয়ের ঘাড়ের ওপর বসে শুষে শুষে খাবি, একেবারে ঘাড় মটকে দেওয়ার মতো খাবি। কিছু বলছো ভাইয়া? এ না না, বলছিলাম ঠিকই তো বলছিস, এত পড়াশোনা দিয়ে কি করবি? গুলে তো আর খেতে পারবি না। এটাই তো, কলেজ পাস করে আমি আর পড়বই না। কামিনী ওদের কথাবার্তায় বিরক্ত হয়ে আর কিছু না বলেই বইয়ে মনোযোগ দিল। ও ভাইয়া চলো না খেলি, ফোন টিপতে টিপতে জানতে চাইলো জিদান। কি খেলবি তুমি বলো, গানের কলি খেলি? না, এমন বসে বসে খেলা মজা আসবে না তো। কি ট্রুথ দেয়ার? না, ওটাও বোরিং। তবে আসো কানামাছি খেলি। পাদের খেলা। মুহূর্তে জায়গাটা নীরব হতে দেখে জিদান ফোন থেকে চোখ সরিয়ে তাকালো। তিন বোনকে এমন করে তাকিয়ে থাকতে দেখে হাসার চেষ্টা করলো। বলল, না মানে এইসব তো ছোট খেলা, মানে বাচ্চা কাচ্চার খেলা বইনু। রাহা এবার ওর হাত ঝাঁকিয়ে বলতে লাগলো, না কানামাছি খেলবো, আসো আসো। সাথে দুই বিশু পালোয়ান স্বামী রাফিও যোগ দিল। দেখ এসব কানামাছি বউ বউ বাচ্চাদের খেলা, এইসব কানামাছি খেলার সময় আমার আর নেই। এখন আমার শুধু বউ বউ খেলার সময় হয়েছে। 2 দিন পর আমার বাচ্চা কাচ্চারা তোদের সাথে এসব কানামাছি টানামাছি খেলবে। এখন তুমি তোমার বাচ্চা কাচ্চার বদলে খেলো, পরে ওরা এসে খেলবে। এসো খেলবো। অবশেষে রাহার জোরাজুরিতে রাজি হলো। স্বামী বোনের দিকে তাকিয়ে বলল, এই যে বিদ্যাসাগর আপা, তুমিও খেলবে? রাহা জবাব দিল, দেখছিস না আপু পড়ছে। কামিনী সঙ্গে সঙ্গে বইটা বন্ধ করে কড়া গলায় বলল, তো তাকে কি আমি বলেছি খেলবো না? বারে তুমি তো বই ছাড়া কিছু বোঝো না, তোর মতো ছাত্রী তো আর আমি না। শেষে রশ্মি ওদের থামালো, জিদান ভাইয়া একা, আর আমরা সবাই। ভাইয়া যদি আমাদের সবাইকে খুঁজে পায়, তবে আমার ভাইয়াকে স্পেশাল একটা ট্রিট দেব। আর যদি হেরে যায়, তাহলে ভাইয়া আমাদের 1000 টাকা দিবে মজা খাওয়ার জন্যে। জিদান প্রথমে রাজি হতে না চাইলেও পরে রাজি হয়েছে, কিন্তু শর্ত দিয়েছে যাকে খুঁজে বের করবে সে তার সাথে বাকিদের খুঁজতে সাহায্য করবে। রশ্মি কামিনী মানতে না চাইলেও দুষ্টু রাহা রাজি হলো। রশ্মি কানে কানে বলল, রাজি হলি কেন? আমাদের তো লস হয়ে যাবে। কিসের লস? দেখোই না কি করি। একে একে সবাই লুকিয়ে গেল। এদিকে জিদান ড্রয়িং রুমে বসে 5 বছরের বাচ্চার মতো 1 2 গুনছে। সবার আগেই রাফি ধরা পড়ল। রাফি পরে কামিনী, এরপর স্বামীকেও দেখে ফেলল জিদান। বাকি রইল রশ্মি আর রাহা। ওরা সবাই মিলেও দুটোকে পেল না। জিদান বলল, তোরা বাগানের দিকটাও দেখে আয়। রাহা বান্দরকে দিয়ে ভরসা নেই, গাছে উঠেও বসে থাকতে পারে মজার লোভে। এ ঘর ও ঘর করে করে রাহা লুকাতে লাগলো, কখনো ওয়ার্ড্রোবের পিছনে, তো কখনো গাটের তলায়, তো কখনো কারো কারবারে। শেষমেশ পালাতে গিয়ে ওরা এদিকে আসছে বুঝে উপায়ন্তর না পেয়ে রাহা
টুক করে ঢুকে গেল বাঘের গুহাতেই। ভাগ্যিস দরজা খোলা ছিল। রাহাত দরজা দিয়ে উঁকি ঝুঁকি দিল, দেখতে পেল রশ্মি আপুকে ধরে ফেলেছে ওরা। বাকি শুধু সে, তাই দরজা লাগিয়ে অল্প খোলা রেখে সেদিকে উঁকি দিয়ে হাসছিল। যখন টের পেল বিহান ভাইয়ের রুমে চলে এসেছে, তখনই অস্থির হলো। একদিকে ভয় পাচ্ছিল বিহান ভাইকে, আবার অন্যদিকে খুশি হচ্ছিল এই ঘরে ওরা কেউ ঢোকার সাহস পাবে না বলে। রাহা দরজার কাছে দাঁড়িয়ে সতর্ক দৃষ্টি দিল ঘরের ভেতর জাদ্রেলটা কোথায় নেই। সে আবারও দরজার ফাঁক দিয়ে ইতিউতি করছিল। কিছু সময় যাওয়ার পর তার খুব কাছে কিছু অনুভব করল রাহা। সেই সাথে সাফরানের মিষ্টি মিষ্টি একটা জেন্টাল গ্রান তার ইন্দ্রিয়কে শান্ত করে দিল। মুহূর্তেই আবেশে ওভাবে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিল রাহা। বুঝতে পারল তার কাছাকাছি বিহান ভাই চলে এসেছে। গরম নিঃশ্বাসও অনুভব করলো রাহা। ভেতরটা উত্তলিত হচ্ছিল তার, কিন্তু বুঝতে পারছিল না এটা কেন হচ্ছে। বিহান ভাই কাছাকাছি এসেছে বলে নাকি ভয়ে। বারবার মনে হচ্ছে এই না বিহান ভাই ঘাড় ধরে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। ভেতরটা ধকধক করে আওয়াজ হচ্ছে রাহার। গলাটা শুকিয়ে আসছে। সেভাবেই পাথরের মতো জমে দাঁড়িয়ে রইল রাহা। এক চুলও নড়ল না। বিহান দরজায় মুখ করে লুকিয়ে থাকা রাহাকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করলো। ওর গা থেকে আসা মিষ্টি মিষ্টি সুবাসটা নিঃশব্দে বিহান শুকে নিল নিজ গহ্বরে। কিছু সময় যাওয়ার পরও যখন দেখলো রাহা তাকাচ্ছে না, নড়ছে না, তখন গম্ভীর গলায় বলল, বিহান তাকা এদিকে। গলাটা বুঝি ওই কণ্ঠে আরো শুকিয়ে এলো রাহার। শুকনো ডোকো গিলল দুবার। আস্তে ধীরে পিছন ফিরল, দেখলো বিহান ভাইয়ের কাঁধে তাওয়াল ঝুলছে। পরনেও তাওয়াল, বুকটা আগের দিনের মতো একেবারে উন্মুক্ত। লোকটা এই ভর সন্ধ্যায় গোসল করেছে নাকি? চুল দিয়ে যে পানি ঝরছে। রাহার বুকটা ধক করে উঠল। মনে হচ্ছে জোয়ারে এক্ষুনি ভেসে যাবে সে কোথাও। শরীরটা অরস অরস লাগছে কেন? দুর্বল হয়ে গেল নাকি? ড্যাবড্যাব করে বিহান ভাই এর ফুলো উন্মুখ বুকের দিকে তাকিয়ে পরপর ডোক গিলছে। রাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিহানের কপাল শুরু হয়ে আসে। কিছু বলবে তার আগে বাহিরের শব্দে হকচকিয়ে যায়। অস্বস্তি বলে উকি দেয় বাহিরে। দেখতে পায় সবাই এদিকেই আসতে চাইছে। বিহান ভাই যখন খুব কাছে, দুই ভয় রাহার ভেতরে ঝড় তুলে। ব্যাকুল হয়ে যায় তার হৃদয়। কি হবে কি হবে চিন্তায় অস্থির লাগে। জিদান সহ বাকিরা এদিকেই তো আসছে। তুই বাকি কথা শেষ হওয়ার আগে রাহা হুড়মুড় করে পিছন ঘুরে আচমকা বিহানের ঠোঁটে আঙুল গুঁজে দিল। দ্রুত গলায় বলল, হুশ, প্লিজ কথা বলবেন না বিহান ভাই। নির্বোধ রাহা বুঝলও না কি করতে গিয়ে কি করলো। দরজায় সতর্ক নজর রেখেই রাহা এখনো হাত চেপে ধরে রাখলো বিহান ভাইয়ের ঠোঁটের ওপর। রাহার মোলায়েম ছোট আঙ্গুলের স্পর্শে একেবারে বিমূঢ় হয়ে গেল বিহান। জমে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুকের গহীনে একটু একটু করে ঝড়ের মাত্রা বাড়তে লাগলো। স্তব্ধ চোখে চাউনি এক পলক রাহাকে দেখে নিয়ে শীতল নজরে তাকালো নিজের দিকে, যেখানে এখনো বোকা রাহা আঙুল চেপে আছে তার ঠোঁটে। গল্প ক্যাপ্টেন বিহান আলবিদ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না। ধন্যবাদ।